শহর থেকে অনেক দূরে ঘন জঙ্গলের বুক চিরে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত রাজবাড়ি, নীলকুঠি। লোকমুখে শোনা যায়, এই বাড়িতে পা রাখলে সময় থমকে যায়। আজ থেকে ঠিক ১০০ বছর আগে এক অমাবস্যার রাতে এই বাড়ির সবাই রহস্যময়ভাবে গায়েব হয়ে গিয়েছিল। আজ ৫ জন দুঃসাহসী বন্ধু মিলে ঠিক করেছে তারা এই বাড়িতে পুরো এক রাত কাটাবে। কিন্তু তারা জানত না এই বাড়িতে ঢোকা সহজ, কিন্তু বের হওয়া অসম্ভব। বাড়ির দরজায় আকাশ, রনি, সায়নী, নীল আর ঈশিতা বাড়ির সামনে দাঁড়ালো। চারপাশ একদম নিস্তব্ধ। আকাশ যখনই দরজায় হাত দিল, হঠাৎ একটা ঠান্ডা বাতাস তাদের পাশ দিয়ে বয়ে গেল। মনে হলো কেউ যেন কানের কাছে ফিসফিস করে বলল, ফিরে যাও। কিন্তু রনি হিরো সাজতে গিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই টর্চের আলোয় তারা দেখল ধুলোয় মাখা আসবাবপত্রগুলো এমনভাবে সাজানো আছে যেন কেউ এক্ষুনি এখান থেকে উঠে গেছে। প্রথম অলৌকিক ঘটনা, হঠাৎ দোতলার বারান্দায় একটা ছায়া দেখা গেল। সায়নী চিৎকার করে উঠল, কিন্তু টর্চ মারতেই দেখা গেল সেখানে কেউ নেই। ঠিক তখন দেওয়ালের সেই বিশাল পুরনো ঘড়িটা রাত ১২টার ঘণ্টা বাজাতে শুরু করল। আশ্চর্যের বিষয় হলো ঘড়িটার কোনো চাবি নেই, দম দেওয়া নেই, তবুও সেটা চলছে। নীল লক্ষ্য করল ঘড়ির কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে, সময় যেন পেছনের দিকে যাচ্ছে। বিচ্ছেদ ও আতঙ্ক। হঠাৎ নিচের তলার সব দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঈশিতা খেয়াল করল তাদের মাঝখান থেকে রনি গায়েব। রনি মাত্র ১ সেকেন্ড আগেই তাদের পেছনে ছিল। তারা রনিকে খুঁজতে শুরু করল। হঠাৎ বসার ঘরের সেই বিশাল আয়নায় আকাশ দেখল আয়নার ভেতর রনি দাঁড়িয়ে আছে, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো ছায়া, যার হাতগুলো রনির গলা চেপে ধরেছে। বাস্তবে রনি সেখানে নেই, শুধু আয়নার ভেতর দৃশ্যটা দেখা যাচ্ছে। আকাশ দেখল আয়নার ভেতর রনি চিৎকার করছে, কিন্তু বাইরে কোনো শব্দ শোনা যাচ্ছে না। রনির গলার চারপাশটা সেই কালো হাতগুলো আরও শক্ত করে চেপে ধরছে। আকাশ আয়নাটা ভাঙার জন্য একটা পুরনো ফুলদানি নিয়ে সজোরে আঘাত করল, কিন্তু আশ্চর্য, আয়নাটা ভাঙল না, বরং আয়নার ওপর দিয়ে রক্তের মতো লাল রঙের তরল গড়িয়ে পড়তে শুরু করল। নীল আর সায়নী চিৎকার করে উঠল, রনিকে বাঁচাও। অদৃশ্য কারুসাজি। হঠাৎ আয়নার ভেতরের সেই দৃশ্যটা ঝিলিক দিয়ে মিলিয়ে গেল। আয়নাটা এখন একদম পরিষ্কার, কিন্তু রনি সেখানে নেই। নীল খেয়াল করল মেঝের ওপর ধুলোর স্তরে রনির পায়ের ছাপ দেখা যাচ্ছে, যা সিঁড়ি দিয়ে সোজা দোতলার দিকে চলে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রনিকে কেউ দেখতে পাচ্ছে না, শুধু তার পায়ের ছাপগুলো একে একে পড়ছে। মনে হচ্ছে অদৃশ্য কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে ওপরের তলায়। দোতলার করিডোর। আকাশটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগল। দোতলায় পৌঁছতেই তারা এক অদ্ভুত গন্ধ পেল, পুরনো মরা পচা গন্ধ। করিডোরের দুই পাশে সারিবদ্ধভাবে ঝুলানো আছে রাজবাড়ির সাবেক জমিদারদের ছবি। ঈশিতা লক্ষ্য করল প্রতিটা ছবির চোখগুলো তাদের নড়াচড়ার সাথে সাথে নড়ছে। হঠাৎ একটা ছবি দেওয়াল থেকে খসে পড়ল। আকাশ টর্চ মারতেই দেখল ছবির মানুষটার মুখটা হুবহু রনির মতো হয়ে গেছে, অথচ এটা ১০০ বছর পুরনো ছবি। মরণ ফাঁদ। হঠাৎ কান্নার শব্দ ও ফিসফিসানি। করিডোরের শেষ প্রান্তে একটা ছোট ঘর থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসছে। সায়নী বলল, রনি কি ওই ঘরে? তারা যখনই দরজায় হাত দিল, হঠাৎ পিঠের পেছনে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করল নীল। সে থুরে তাকাতেই দেখল রনি দাঁড়িয়ে আছে, কিন্তু রনির চোখ দুটো একদম সাদা আর তার মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে। রনি শুধু একটা কথা বলল, তোমরা কেন এলে? ও তো কাউকে যেতে দেয় না। মুহূর্তের মধ্যে করিডোরের সব মোমবাতি নিজে থেকেই জ্বলে উঠল আর রনি আবার অন্ধকারে মিলিয়ে গেল। দীর্ঘশ্বাস এবং দ্রুত দৌড়ানোর শব্দ। রনি যে অন্ধকারের দিকে মিলিয়ে গেল, আকাশরা সেদিকেই দৌড়াতে শুরু করল, কিন্তু করিডোরটা যেন শেষই হচ্ছে না। আকাশ লক্ষ্য করল দেওয়ালির নোনা ধরা প্লাস্টারগুলো খসে খসে পড়ছে, আর সেখান থেকে চুইয়ে চুইয়ে আসছে এক অদ্ভুত নীল রঙের তরল। নীল এটা দেখে অবাক হয়ে বলল, এটা রক্ত নয় তো? ঠিক তখনই তাদের পায়ের তলার মেঝেটা থরথর করে কাঁপতে শুরু করল। গোপন ঘরের হদস।
হঠাৎ করিডোরের একদিকের একটা বিশাল আলমারি নিজে থেকেই সরে গেল। পেছনে দেখা গেল একটা ছোট অন্ধকার দরজা। ঈশিতা ভয়ে আকাশকে জড়িয়ে ধরল। দরজার ভেতর থেকে একটা পুরনো গ্রামোফোন রেকর্ড বাজার শব্দ আসছে। গানের সুরটা খুব করুণ, যেন কেউ ব্যথায় কাঁদছে। আকাশ টর্চ জ্বালিয়ে ভেতরে পা রাখতেই দেখল ঘরটা সাজানো আছে ঠিক 100 বছর আগের স্টাইলে। মাঝখানে একটা বড় টেবিল, আর সেখানে পচা গলার গন্ধের টেকা দায়। জমিদারের ডায়েরি। টেবিলের ওপর একটা ধুলো মাখা পুরনো ডায়েরি পড়েছিল। নীল ডায়েরিটা খুলতেই দেখল শেষ পাতায় লেখা আছে, আজ অমাবস্যা, ওরা আসছে, নীল রক্তের অভিশাপ আজ পূর্ণ হবে, রাজবাড়ির কোনো উত্তরসূরি জ্যান্ত ফিরবে না। আকাশ চমকে গেল। সে ভাবল তাদের মধ্যে কেউ কি এই রাজবাড়ির সাথে জড়িত। ঠিক তখনই সায়নী টেবিলের নিচে কিছু একটা দেখে চিৎকার করে উঠল। সেখানে পড়ে আছে রনির ঘড়িটা, কিন্তু সেটা রক্তে মাখা। বীভৎস আবির্ভাব। হঠাৎ ঘরের কোণ থেকে একটা খসখসে আওয়াজ এলো। টর্চের আলো ফেলতেই তারা দেখল ঘরের ছাদের কোণে উল্টো হয়ে ঝুলে আছে এক বীভৎস মূর্তি। তার লম্বা লম্বা সাদা চুল মেঝে পর্যন্ত ঝুলে আছে। মূর্তিটা ধীরে ধীরে মুখ তুলল। সে আর কেউ নয়, সেই ছোট মেয়েটি যার ছবি তারা দোতলায় দেখেছিল। মেয়েটি খিলখিল করে হেসে উঠল আর বলতে লাগলো, তোমাদের মধ্যে একজনের শরীরে নীল রক্ত আছে, সে আমার হবে। মুহূর্তের মধ্যে ঘরটা প্রচণ্ড ঠান্ডায় জমে গেল আর টর্চটা নিভে গেল। দম বন্ধ করা নিস্তব্ধতা এবং টর্চ জ্বলা নেভার শব্দ। অন্ধকার ঘরে টর্চ নিভে যাওয়ার পর আকাশরা একে অপরের হাত শক্ত করে ধরল। নীল লক্ষ্য করল সায়নীর হাতটা অস্বাভাবিক ঠান্ডা। সে যখনই টর্চটা আবার জ্বালালো, দেখল সায়নী সেখানে নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে সেই বীভৎস মূর্তিটি, যার মুখটা এখন সায়নীর মতো হয়ে গেছে। মূর্তিটি ফিসফিস করে বলল, তোদের মধ্যে একজনের শরীরে নীল রক্ত আছে। সে কি জানে তার পূর্বপুরুষরা এই বাড়িতে কি করেছিল? আকাশ বুঝতে পারল তাদের মধ্যে কেউ একজন এই রাজবাড়ির অভিশপ্ত বংশের শেষ বংশধর। রক্ত মাখার ইতিহাস। হঠাৎ নীলের পকেট থেকে একটা পুরনো লকেট পড়ে গেল। লকেটটা খুলতেই দেখা গেল জমিদার নীলকণ্ঠ রায়ের ছবি, যে নীলকণ্ঠ রায় 100 বছর আগে নিজের পরিবারকে বলি দিয়েছিল অমর হওয়ার নেশায়। নীল স্তম্ভিত হয়ে গেল। সে জানত না সে এই রাজবাড়িরই উত্তরসূরি। নীল বুঝতে পারল এই বাড়িটা তাকেই ডাকছে। রনি আর সায়নী আসলে বন্দী হয়ে আছে এই বাড়ির দেওয়ালে। নীল নিজের হাতের তালু চিরে এক ফোঁটা রক্ত মেঝের সেই পুরনো চিহ্নের ওপর ফেলল। মুহূর্তের মধ্যে পুরো বাড়িটা কাঁপতে শুরু করল, যেন কোনো দানব জেগে উঠেছে। চূড়ান্ত লড়াই ও পলায়ন। নীলের রক্ত মেঝের স্পর্শ করতেই দেওয়ালে বন্দি রনি আর সায়নী ছিটকে বেরিয়ে এলো, কিন্তু সেই ছায়ামূর্তিগুলো তাদের চারপাশ থেকে ঘিরে ধরল। আকাশ চিৎকার করে উঠল, নীল, ওই পুরনো গ্রামোফোনটা ভেঙে ফেল, ওটাই সব অতৃপ্ত আত্মার উৎস। নীল দৌড়ে গিয়ে গ্রামোফোনটা আছাড় মেরে ভাঙল। একটা বিকট চিৎকার দিয়ে পুরো বাড়িটা ধোঁয়ায় ঢেকে গেল। আকাশরা প্রাণপণে দৌড়াতে শুরু করলো বাইরের দরজার দিকে। তারা যখন গেট দিয়ে বের হলো, ঠিক তখনই সূর্য উঠছে। পেছনে তাকিয়ে দেখল সেই বিশাল অট্টালিকাটি কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছে, যেন সেখানে কোনো দিন কিছুই ছিল না।